কি তাইলে বোঝা গেল ম্যাথ সবচেয়ে সহজ নাকি? না, ম্যাথ কঠিন। আচ্ছা, ম্যাথ কঠিন। ঠিক আছে। ইসলাম ইসলাম সমাজ। ইসলামে তো সব সাবজেক্ট নাই ভাই। ওকে। সব সব। যারা যাদের কাছে অঙ্ক কঠিন, আজকে রাতে ঘুম থেকে উঠে, তারা বলো। আজকে ঘুম থেকে উঠে তারা মনে করবা যে আঙ্কেল রাতের বেলা না ঘুমায় ঘুম থেকে উঠবো? রাতের বেলা না ঘুমাইয়া ঘুম থেকে উঠবা, রাইট? ফর রিয়েল। রাতের বেলা না ঘুমায় ঘুম থেকে উঠবা, উঠে সকালবেলা উঠে মনে করবা যে অঙ্ক নতুন করে শুরু করতেছো এবং সাবজেক্ট অনেক সহজ। স্বপ্ন দেখছো যে এমন একটা নতুন সহজ সাবজেক্ট বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে, এটার নাম হচ্ছে ম্যাথমেটিক্স। ঠিক আছে? আঙ্কেল বাংলাদেশে আবিষ্কার হয়েছে? হ্যাঁ। সহজ ভাবলেই সহজ। ও মাই গড। হ্যাঁ। আরে আঙ্কেল, আমি সকালে উঠি বুঝিনি, অঙ্ক করতে বসে কিন্তু মাথায় কিছু ঢুকে না, যেগুলো ঢুকে মাশাল্লাহ ভাই, এই অঙ্ক মাশাল্লাহ অনেক ভাই, সহজ। তোরে বাংলাদেশ খুঁজতেছে মামা, তোরে বাংলাদেশ খুঁজতেছে। ওকে, তাহলে আমরা যেটা বলতেছি, আপনারা এত প্রতিভা আগে দেখান নাই কেন? জামিল জয়েন করে না আজকে? মনে হয় না না, আঙ্কেল। হ্যাঁ, জামিলের আওয়াজ পাচ্ছি না। মাশরাফি জয়েন করছে? মাশরাফি। ইরফান ইরফান দেখ। তারপরে আফান জয়েন করছে, আফান। না, আদিপ। না, ও করবে না। আদিপ। না আঙ্কেল করে নাই। আদিবও করে নাই। না আঙ্কেল। ওকে। সব রকস্টাররাই আসেনি স্যার আঙ্কেল। হ্যাঁ। ওকে, সমস্যা নেই। আমরা যেহেতু রেকর্ডটা থাকবে তাদেরকে দিয়ে দিব। আর ইয়া ইফা, আদিবের সঙ্গে কথা হয়েছে, আফফানের সঙ্গে কথা হয়েছে? আচ্ছা, ওকে। আমরা আজকে শুরু করি আমাদের আজকে আলোচনাটা। সহজে শেষ করে দিব এবং আশা করি তোমাদের আজকে আমরা আলোচনার পাঠ হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম থেকে তৃতীয় অধ্যায় আমরা শেষ করেছিলাম, আজকে চতুর্থ থেকে সপ্তম অধ্যায়। আর ওই দিন তো আমরা মনে হয় থার্ড অধ্যায় শেষ করছি। তার মানে আজকের এর পরে থাকতেছে মনে হয় একটা অধ্যায়, সেটা হচ্ছে লাস্ট পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা আমরা বাকি 2 দিনে ইনশাল্লাহ তোমাদেরকে শেষ করে দিব। শেষ করার পরে যদি তোমাদের মনে হয় যে বিজ্ঞানটা আমি তোমাদের জন্য একটু আলোচনা করলে সহজ হবে, আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে বিজ্ঞানটাও তোমাদের কাছে যে সাবজেক্ট যে অধ্যায়টা কঠিন মনে হবে ওইটা বলবো, আমরা সহজ করে ইনশাল্লাহ শেষ করে দিব। তবে একটা কথা মনে রাখবা, যখন আমি ধরো রাস্তায় নামার আগেই যদি মনে করি যে রাস্তাটা কঠিন, তাইলে দেখবা রাস্তায় হাঁটতে যায় শুধু আহ, পা পিছলে যাবে, হোঁচট খাবে, তার সঙ্গে ধাক্কা লাগবা, ওর সঙ্গে ধাক্কা লাগবা। কিন্তু তোমার যদি শুরুতেই মনে করো, শুরু করার আগে যদি মনে ওই সাহসটা নিয়ে থাকে যে না, এটা আসলে কঠিন হবে না, একটু মানে হয়তোবা একটু কঠিন হইলে আমার পক্ষে অসম্ভব হবে না, আমি পারবো, যেহেতু রাস্তাটা আমার জন্য তৈরি হয়েছে, যেহেতু আমার মাপের করে তৈরি হয়েছে, তো এটা আমার মাপের, যেহেতু আমার বয়সের, যেহেতু আমার লেভেলের, যেহেতু এটা, সো এটা আমাকে পারতে হবে, কিংবা এটা আমি পারবোই। এই মনে, তাহলে কি তাহলে কি রাস্তার মধ্যে বাস চলতে পারবে না? না, যে রাস্তা তোমার জন্য সেটা তোমার মাপের, আমি সেটা বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, ধরো আমরা এখন যদি পরীক্ষা দিই, আমাদের যে লেভেলের অঙ্ক করি সেটা কিন্তু তোমাদের জন্য না। আমরা যখন 7-এ পড়ছি তখন কিন্তু আমরা 7-এর অঙ্কই করে আসছি। তো সেই জন্য বললাম যে এই অঙ্কটা কি কিংবা বিজ্ঞানকে যদি তোমরা তোমাদের জন্য তোমাদের লেভেলের একটা রাস্তা মনে করো, অঙ্কে পাস করাটা 7 ক্লাসটা, পুরো ক্লাসটাকে, একটা বছরকে, সেটা তোমাদের জন্য কিন্তু তোমাদের লেভেলেরই। তো তোমাদের লেভেল অনুযায়ী যেহেতু সিলেবাস করা, তোমাদের লেভেল অনুযায়ী যেহেতু সকল যে কোর্স কন্টেন্ট গুলো তৈরি করা, সো সেটা তোমাদের জন্য তোমাদের উপযুক্ত করি। কারো কাছে কঠিন মনে হবে, কারো কাছে জটিল মনে হবে। কেউ হয়তো একবার শুনি পারবে, কেউ হয়তো আহ, একবারের জায়গায় 2বার শুনতে হবে, 3বার শুনতে হবে। বাট অসম্ভব বলতে কিছু নেই। তো আমরা শুরুতেই যাই যে পার্ট 4-এর যে অধ্যায়টা ছিল, সেই অধ্যায়ের কিছু হাইলাইটস বা গুরুত্বপূর্ণ কি নোটস আমরা একটু আলোচনা করি। এই যে কি নোটস গুলো চতুর্থ পাঠে ছিল, তাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, এর মধ্যে অন্যতম একটা ভাগ ছিল
প্রযুক্তির অগ্রগতি এবং অফিস কাজের রূপান্তর। অর্থাৎ আমরা থার্ড পাঠে পড়ছিলাম যে কাগজবিহীন অফিসের কিছু আলাপ আলোচনা আমরা একদম প্রথম দিনই করছিলাম। সেটারই একটা ধারাবাহিকতা হচ্ছে এই অধ্যায়টা, যে এটার মানে যে হাইলাইটস গুলোর মধ্যে একটা হচ্ছে যে কাগজবিহীন অফিস প্রযুক্তির একটি ধাপ। এই যে কাগজবিহীন অফিস, সেটা হচ্ছে প্রযুক্তি বা আইসিটি একটা ধাপ, একটা আবিষ্কার, একটা পদক্ষেপ। পরবর্তী ধাপ হচ্ছে অফিসে না গিয়ে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার, বাসা থেকে অফিসের কাজ করা। তার পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা হচ্ছে তুমি ঘরে বসে অফিস করবা। ঘরে বসে, ধরো তোমার অফিস হচ্ছে ইংল্যান্ডে কিন্তু তুমি অফিস করতেছো বাংলাদেশ থেকে, এটাকে বলা হয় ভার্চুয়াল অফিস। লাস্ট ক্লাসে একজন আমাকে প্রশ্ন করছিল কে যেন, যে আঙ্কেল ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল জিনিসটা কি? এই যে আদি তাহলে সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস, অর্থাৎ ঘরে বসে তুমি দূরের কাজ করা, সেটা হচ্ছে ভার্চুয়াল অফিস, ভার্চুয়াল কাজ। ভার্চুয়াল অফিসের উৎপত্তিটা কখন? ভার্চুয়াল অফিসের উৎপত্তি হচ্ছে 1983 সালে প্রথম আলোচনা হয়, এ নিয়ে গবেষণা হয়। তারপরে গবেষণা হওয়ার পরে 1994 সালে প্রথম ভার্চুয়াল অফিস চালু হয়। কর্মীরা অফিসে না থেকেও দূর থেকে কাজ করে থাকে এবং কাজ করা শুরু করে এবং কাজ করতে পারে, সেটি হচ্ছে ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিসের কিছু সুবিধা আছে। সুবিধাটা কি? ধরো আমরা যদি ঢাকা শহরের চিন্তা করি, একটা অফিসের একটা বিল্ডিং যদি 6 তলা একটা বিল্ডিং নিয়ে যদি একটা অফিস ভাড়া হয়, প্রায় কয়েক লক্ষ টাকা শুধু ভাড়া। কিন্তু এই যে যদি আমার অফিসটা ভার্চুয়ালি আমি করতে পারি, সে যে এমপ্লয়ি সেটিং এর জন্য, বসার জন্য, কাজ করার জন্য যে 6 তলা বিল্ডিং এর ভাড়া, সেটা কিন্তু লাগে না, অর্থাৎ অফিসের বড় বিল্ডিং এর প্রয়োজন হয় না। তারপরে তুমি সময় মতো অফিসে যাওয়ার জন্য, এই যে 10টায় অফিস, কিন্তু তুমি অফিস থেকে অফিসের জন্য বাসা থেকে বের হতে হয় 8টায়। এই যে 2 ঘন্টা যানজট, আসার সময় 2 ঘন্টা যানজট, এই যানজট থেকেও আমরা নিজেকে পরিত্রাণ করতে পারি। তারপরে বাসা থেকে কাজ করায় পারিবারিক কাজও চালিয়ে নেওয়া যায়। অর্থাৎ যদি তুমি ঘরে থাকো, দেখা গেছে তুমি তোমার ঘরের কিছু কাজে হেল্প করতে পারো, বা ঘরের মানুষকে সময় দেওয়া যায়। কর্মীরা যে কোনো জায়গা থেকে কাজ করতে পারে, শহর বা দেশ নির্ভর নয়। অর্থাৎ ভার্চুয়াল অফিসের আরেকটা সুবিধা হচ্ছে, এটা শহর নির্ভর না, দেশ নির্ভর না, স্থান নির্ভর না। যে কোনো জায়গা থেকে ইচ্ছা করলে তুমি ক্লাস করতে, অফিসের কাজ করতে পারো। যেমন ধরো, তোমরা যারা এখন আমার সঙ্গে আছো, তোমরা কিন্তু আমার সামনে নাই, কিন্তু তোমারও মনে হচ্ছে আমি তোমাদের সামনে, আমারও মনে হচ্ছে তোমরা আমাদের সামনে। কারণ কি? এই যে ভার্চুয়ালি আমরা যুক্ত হয়েছি। সময় অঞ্চলের পার্থক্য কাজে লাগে 24 ঘন্টা অফিস চালু রাখা যায়। অর্থাৎ ইচ্ছা করলে আমরা যে ফিজিক্যাল যে অফিস করি, একটা নির্দিষ্ট টাইম থাকে, 8 ঘন্টা ডিউটি করতে হয়। কিন্তু যদি আমি সেটাকে ভার্চুয়ালি করি, এটা শিফটিং করে আমরা ইচ্ছা করলে 24 ঘন্টাও কিন্তু এই অফিসটা চালু রাখতে পারি। তারপরে হচ্ছে এই ভার্চুয়াল অফিসের বা তোমার আইসিটির আরেকটা প্রভাব স্টেপ হচ্ছে কল সেন্টার। কল সেন্টারটা কি? গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সেবা দেওয়া। অর্থাৎ কল সেন্টার মানে হচ্ছে, তুমি মানে এটাকে কাস্টমার সার্ভিসও বলে। অর্থাৎ তুমি একটা অফিসে একটা কিছু জানতে চাও, এটা তোমার স্কুল হইতে পারে, তোমার হসপিটাল হইতে পারে, কোনো ব্যাংক হইতে পারে। সেখানে কিছু এমপ্লয়ি থাকে কিংবা লোক থাকে যারা 24 ঘন্টা ডিউটি করে, শিফটিং করে করে। তাদের কাজই হচ্ছে মানুষের প্রশ্নের উত্তর দেওয়া। মানুষ বিভিন্ন মানে প্রবলেম নিয়ে তাদেরকে ফোন দেয়, ও পক্ষে যারা থাকে, যারা ফোনটা ধরে, তারা সেই ফোনের রিপ্লাই দেয়। প্রশ্নকারী ভেবে নেন পাশে কেউ উত্তর দিচ্ছে, আসলে সেটি হতে পারে পৃথিবীর অন্য প্রান্তের কল সেন্টার। এই যে আমি একটু আগে যে কথাটা বলছি, তোমরা ভাবতেছো আমি তোমাদের পাশে বসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, গল্প করছি, কিন্তু আমি কিন্তু আসলে অনেক দূরে। আমিও ভাবছি, আমি যখনই তোমাদেরকে জিজ্ঞাসা করছি কোনো প্রশ্ন, তোমরা সাথে সাথে উত্তর দিচ্ছ, আমার মনে হচ্ছে তোমরা আমার কাছে। এরকমই কল সেন্টারও তাই, কাস্টমার যখন ফোন দেয়, কাস্টমারের যে কোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিচ্ছে, স্পষ্টভাবে দিচ্ছে। কাস্টমার মনে করে যে সে ওই মানুষটার পাশেই আছে। তারপরে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমরা সবাই তার নাম শুনছো, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ঠিক আছে, ফ্রিল্যান্সিং অন্যতম একটা, আজকের দুনিয়াতে ফ্রিল্যান্সিং, অনেকে জব না করে, বিজনেস না করে, অনেকে কি করে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে একটা স্বাধীন তোমার কাজের একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ, একটা সুযোগ।
অনেক তরুণ তরুণী বাসায় বসে স্বাধীনভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কাজের ক্ষেত্র দেশের গণ্ডি ছাড়িয়ে এটা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছায়। ফ্রিল্যান্সিং দেশের ভিতরে হইতে পারে, আন্তর্জাতিক ভাবে হইতে পারে। অর্থাৎ আমি বাংলাদেশে বসে ইংল্যান্ডের একটা অফিসে কাজ করতে পারি, কিংবা আমেরিকার একটা অফিসের কোন একটা কাজ আমি একটা অ্যাসাইনমেন্ট করে দিতে পারি। এগুলোকে বলা হয় ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সিং এর জন্য কি দরকার? ফ্রিল্যান্সিং এর জন্য প্রয়োজন শুধু একটা কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং কাজ করার দক্ষতা। অর্থাৎ একটা কম্পিউটার, একটা সংযোগ, ইন্টারনেট থাকলেই হচ্ছে। এটা হচ্ছে তোমার কি ইকুইপমেন্ট, মানে তোমার জন্য লজিস্টিক সাপোর্ট কি কি দরকার। কিন্তু সবচেয়ে বড় দরকারটা হচ্ছে এই যে কম্পিউটার রানিং করা, ইন্টারনেটটাকে ইউজ করা। কম্পিউটার এবং ইন্টারনেটের সমন্বয়ে তুমি কাজটা কিভাবে করবা সেই দক্ষতাটা তোমাকে থাকতে হবে। একত্রে কাজ করার একটা নতুন ধারণা, সবাই একসাথে বসে না থেকে নিজ নিজ ঘরে বসে কাজ সম্পন্ন করতে পারে। বই লেখার কাজটি হয়েছে ভার্চুয়াল ভাবে, কেউই একসাথে বসে নেই। অর্থাৎ এই তোমাদের গল্পে একটা বই লেখার কথা বলা আছে, যে একটা বই লেখা হয়েছিল কিভাবে, ভার্চুয়ালি। অর্থাৎ কেউ কাউকে দেখে নাই, কিন্তু কয়েকজন মিলে ভার্চুয়ালি একটা বই লেখা কিন্তু আহ, আহ, শেষ করে ফেলেছিল। এখন এই যে আমরা দুইটা পৃষ্ঠায় যে আমরা আহ, আহ, দুইটা পৃষ্ঠায় আমি কি দেখলাম, কিছু হাইলাইটস আমরা আলোচনা করলাম। এই হাইলাইটস থেকে আমরা কিছু এমসিকিউ আসতে পারে বা আরো হয়তো আসতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যে কয়েকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ ভাবে আসতে পারে, সেই কয়েকটা এমসিকিউ আমি তোমাদের এখানে সেট করে দিয়েছি। এখন আমরা এখানে এই এমসিকিউ গুলো একটু আলোচনা করে নিই আমাদের মধ্যে, তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যাবে, আর বাসায় হয়তো খুলতে হবে না। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভার্চুয়াল অফিস চালাতে কি কি প্রয়োজন হয়? আমরা একটু আগেই কিন্তু দেখছি ভার্চুয়াল চালাতে তিনটা জিনিসের দরকার হয়। আমাকে যদি কেউ একজন বলতে পারে এটার আনসারটা কোনটা হবে? কম্পিউটার, ইন্টারনেট এবং দক্ষতা, সি। সেই। আর কেউ? ভাই আর কেউ? মুবিন? এই 4 নম্বরটা। 4 নম্বরটা কি? সি নাম্বার। সি নাম্বার, রাইট। সি নাম্বার, অর্থাৎ কম্পিউটার, ইন্টারনেট আর হচ্ছে দক্ষতা। আমরা একটু আগে কিন্তু এই বিষয়টা আমরা শেষ লাইনটি শেষ করছিলাম এই জিনিসটা দিয়ে। ঠিক আছে। তার পরের যে প্রশ্নটা, কল সেন্টারের মূল কাজ কি? একটু আগে কিন্তু গ্রাহকদের হ্যাঁ, গ্রাহকদের ফোনে সেবা দেওয়া। গ্রাহকদের ফোনের সেবা দেওয়া, গ্রাহকদের ফোনের প্রশ্নের উত্তর দেওয়া, এটা হচ্ছে আমাদের এই কি বলে কল সেন্টারের কাজ। দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে। তার পরের প্রশ্নটা হচ্ছে, ভার্চুয়াল অফিসের বড় সুবিধা কি? ভার্চুয়াল অফিসের বড় সুবিধা, অর্থাৎ এই যে ভার্চুয়াল অফিসের বাড়ি আঙ্কেল সি। সেটা সি, হচ্ছে বাড়ি থেকে কাজ করা যায়। বাড়ি থেকে কাজ করা যায়। আর কেউ? মুবিন? নাহিয়ান? জি এটাই। নাহিয়ান আছো? ভালো। কাব্য আছো? জি আঙ্কেল। হ্যাঁ, উত্তর ঠিক আছে ওরা যে বলছে? জি আঙ্কেল। শিওর? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখলাম যে ঠিক আছে, তোমরা তো সবই পারো। ওকে। তারপরে দেখো, ভার্চুয়াল অফিসে কর্মীরা কোথায় অবস্থান করতে পারে? অফিসের বিল্ডিং এ, একই দেশে, যে কোনো জায়গায়, শুধুমাত্র রাজধানীতে? যে কোনো জায়গায়। রিফা আছো? সি। সি। আচ্ছা, তাহসিন বলছে সি। রিফা আছো নাকি? রিফা? আচ্ছা, যাই হোক, ও আওয়াজ দিচ্ছে না, থাকার কথা। ওকে, তাহলে আমি দেখি আনসারটা ঠিক আছে কিনা। যে বলছো সি, ওকে সি। তারপরের প্রশ্নটা হচ্ছে, ভার্চুয়াল অফিস প্রথম কোথায় চালু হয়? বাংলাদেশ, ভারত, আমেরিকা, উল্লেখ নেই। মানে কোনো দেশের নাম আলোচনায় নাই, কোনটা বলো? উল্লেখ নেই। উল্লেখ নেই, রাইট। নেই। উল্লেখ নেই। আচ্ছা, কেউ কি সালটা বলতে পারো কোন সালে শুরু হয়েছে? 1900 নো। সালে? স্যার 1983 সালে। 83 সালে কি হয়েছিল? আর একজন, চালু হয় স্যার 1994 সালে। রাইট। চালু হয় 94 সালে, আর 83 সালে প্রথম আলোচনা শুরু হয়। ঠিক আছে। নিচের কোনটি ভার্চুয়াল অফিসের একটি সুবিধা নয়? মানে এই যে নিচে 4টা আছে,
এর মধ্যে একটা আছে যেটা এই ভার্চুয়াল অফিসের সুবিধা না। কি কি বাড়ি থেকে কাজ করা যায়? আঙ্কেল সি। বড় সি সি, অর্থাৎ বড় বিল্ডিং অফিসের প্রয়োজন, ঠিক আছে, কিন্তু এটা লেখছে হয়। তার মানে সিটা হচ্ছে আসলে আমাদের সঠিক উত্তর না। আচ্ছা, ভার্চুয়াল অফিস কিভাবে উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে? অফিস টাইমের বাইরেও কাজ করা যায়। অফিসের টাইমে বাইরেও কাজ করা যায়। আর কেউ একবার আঁকা কি করো না? নাহিয়ান কি ঠিক আছে? জাবস ইরফান, মাশরাফি কই? একজন কে জানে শুধু আঁকা কি করে, কি জানে নামটা বুঝি না। আচ্ছা, এই উত্তরটা কি কি বলছিল দেখি? অফিস টাইমের বাইরেও কাজ করা যায়, রাইট। তারপরের এটা হচ্ছে কল সেন্টারের কর্মীরা সাধারণত কি কাজ করে? আঙ্কেল বি। বি গ্রাহকের প্রশ্নের উত্তর দেয়। আপনার প্রশ্ন উত্তর দে, রাইট। ওকে, তারপরে প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল অফিস ব্যবস্থায় একটি বই লেখার কাজ কিভাবে করা হয়? সবাই মিলে একসাথে বসে সবাই একজন একই পুরো কাজ সি করে। হ্যাঁ, সি সকলে নিজের ঘরে বসে আলাদা আলাদা অংশে কাজ করে, শুধুমাত্র একজন সম্পাদকের তত্ত্বাবধানে। কোনটা? সি সি সি। ওকে, সি। তাহলে আমরা দেখি সি। তারপরের প্রশ্নটা হচ্ছে ভার্চুয়াল অফিসের কাজ সফল হতে কি প্রয়োজন? এই উত্তরটা অন্যভাবে সি ছিল। হ্যাঁ, সি। এটাও সি। এটা প্রশ্নটা অন্যভাবে ছিল কিন্তু শুরুতে। ভার্চুয়াল অফিসে কাজ করলে কর্মীরা কোনটি করতে পারে? সময় নির্ধারিত মেনে বি শুধুমাত্র না ডি 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 ডি, নিজের পছন্দ মতো সময় ও স্থানে কাজ করতে পারে। ওই যে বললাম, এটার সাথে তোমার স্থানের কোনো ইয়া লাগে না। ওকে, তারপরে আমাদের এই অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত কোশ্চেন আছে। যেমন আমরা এই যে একটু আগে প্রশ্ন করছিলাম যে ভার্চুয়াল অফিসের ধারণা প্রথম কখন আলোচনা হয়? 83 সালে। ভার্চুয়াল অফিস প্রথম কোথায় চালু হয়, কখন চালু হয়? সেটা হচ্ছে 1994 সালে। ভার্চুয়াল অফিস কি, এই সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের যদি সিটি থাকে কিংবা সংক্ষিপ্ত থাকে, এগুলি কিন্তু পরীক্ষাতে আসবে। ঠিক আছে, তো সংক্ষিপ্তগুলো একটু দেখবা, তাহলে দেখলে আশা করি যে তোমাদের তারপরে যে এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, কল সেন্টার কি, হ্যাঁ। তারপর আমরা চলে যাব অধ্যায় 5, মানে পার্ট 5-এ। সেই পার্ট 5-এ আমাদের কি নোট গুলো কি আছে? বাংলাদেশে জাহাজ নির্মাণ। তার প্রথম হাইলাইট ছিল বাংলাদেশের জাহাজ নির্মাণ। এখানে কি আছে? বাংলাদেশ এখন বিশাল জাহাজ তৈরি করে এবং তা বিদেশে রপ্তানি করে। এটা বাংলাদেশের জন্য একটা বড় সুখবর, এবং বাংলাদেশের একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট যে বাংলাদেশ জাহাজ তৈরি করতে পারে এবং তা বিদেশেও রপ্তানি করতে পারে। নদীমাতৃক দেশের জনগণ নৌকা এবং জাহাজ তৈরিতে দক্ষ। আমরা আমাদের দেশ যেহেতু নদীমাতৃক দেশ, তো আমরা সহজেই নৌকা নৌকাও তৈরি করতে পারি। তারপর হচ্ছে ওয়েল্ডিং এবং তার ঝুঁকি। জাহাজ নির্মাণে ওয়েল্ডিং প্রয়োজন হয়, একটি বিপজ্জনক একটি কাজ। অর্থাৎ জাহাজ, ধরো আমাদের দেখবা যে আমাদের যদি বাড়ি নির্মাণ করি, দরজা জানালা কাজ করতে যে ওয়েল্ডিং এর দরকার হয়, ঠিক আছে। তো এইগুলো ছোট ছোট ওয়েল্ডিং, কিন্তু জাহাজ নির্মাণে, শিপ নির্মাণে এদের ওয়েল্ডিং গুলো কিন্তু অনেক হেভি হেভি, অনেক বড় বড়। সো এই জন্য আমাদের এই ওয়েল্ডিং এর কাজটা কি বলছে, যে এটা অনেক বিপজ্জনক একটা কাজ। ওয়েল্ডিং এর তীব্র আলো চোখের জন্য ক্ষতিকর, এজন্য বিশেষ চশমা দরকার হয়। এখান থেকে কিন্তু কোশ্চেন আছে, হ্যাঁ। অর্থাৎ এটি বিপজ্জনক কাজ, এটি আরামদায়ক কাজ, এর জন্য কি দরকার হয়, এটির জন্য এটি কিসের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এইরকম এখান থেকে কোশ্চেন আসবে। তারপর হচ্ছে একটা জিনিসের ব্যবহার, রোবটের ব্যবহার। বিপজ্জনক এবং একঘেয়ে কাজগুলো মানুষ না করে রোবট দিয়েও করানো হচ্ছে। অর্থাৎ ইদানিং কি হয় দেখবা, অনেক দেশে, বিশেষ করে চীন, জাপান, এই সমস্ত দেশগুলোতে অনেক হেভি হেভি যে কাজগুলো যেগুলো বিপজ্জনক, এগুলো এখন আর মানুষে কাজ করে না। অর্থাৎ মানুষে শুধু কম্পিউটার ইনস্ট্রাকশন দেয়, এগুলো রোবট করে থাকে। তারপর কারণ কি? কারণ রোবটের কয়েকটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্য হলো রোবট কখনো ক্লান্ত হয় না, রোবট কখনো অভিযোগও করে না। অনেক ক্ষেত্রে কলকারখানায় রোবট ব্যবহৃত হয়। তাহলে রোবটের সবচেয়ে দুইটা বড় ব্যবহার কি দেখলা? সরি, রোবটের সবচেয়ে বড়
কি বলে এটাকে, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রোবট কখনো ক্লান্ত হয় না। আমরা একটু রোদে হাঁটলে, একটু কাজ করলে টায়ার্ড হয়ে পড়ি, কিন্তু রোবট যেহেতু ধরো ইলেকট্রিসিটির মাধ্যমে চলে বা কোনো আহ, রাসায়নিক মানে এর মাধ্যমে চলে, যার ধরুন সে কখনো ক্লান্ত হয় না। এবং তাকে যত ইনস্ট্রাকশন দেয় না কেন, সে কিন্তু কখনো কারো কাছে যে অভিযোগ করে না। আমাদেরকে আমাদের স্যার, আমাদের বস, আমাদের সিনিয়র, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যদি কখনো একটা ধমক দেয়, আমরা আরেকজনের কাছে অভিযোগ করি। ভাই ধমক দিলে মার কাছে যে, মা ধমক দিলে খালার কাছে যে অভিযোগ করি, বাপের কাছে যে অভিযোগ করি, কিন্তু এই রোবট কখনো অভিযোগ করে না। ঠিক আছে। তারপর হচ্ছে যন্ত্রচালিত যানবাহন। ভবিষ্যতে গাড়ি মানুষের পরিবর্তে যন্ত্র চালাবে, এতে দুর্ঘটনা কমবে। এই যে ভবিষ্যৎ আস্তে আস্তে কি হচ্ছে, এই একজন আঁকা কি করতেছে কে, প্লিজ। ঠিক আছে, ভবিষ্যতে গাড়ি মানুষের পরিবর্তে কে চালাবে, যন্ত্র চালাবে। এখন গাড়ির ড্রাইভার কে হয়, মানুষ। তখন হয়ে যাবে যন্ত্র, অর্থাৎ ঘরে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে গাড়ি এখনই অনেক দেশে চলে, এবং সেটা একটু রেয়ার বা কম। একটা সময় আসবে এটা হয়ে সব জায়গাতে কমন হয়ে যাবে। ফলে দুর্ঘটনা কমবে, বা দুর্ঘটনা হলেও দুর্ঘটনার কবলে ওই ড্রাইভার হয়তো বা অ্যাক্সিডেন্ট করবে না, বা খুব কম লোক মারা যাবে। তারপর হচ্ছে প্লেন এবং ড্রোন ইতিমধ্যে কম্পিউটার বা রোবট দ্বারা চালিত হচ্ছে। এই যে বললো যে প্লেন অলরেডি, বিশেষ করে ড্রোন গুলো তো সবই রোবট দ্বারা চালিত হয়। তারপরে বলছে তথ্য প্রযুক্তির বিস্তৃত ব্যবহার, অফিসের কাজ, চিঠিপত্র, মিটিং এখন এখন তথ্য প্রযুক্তির মাধ্যম। তারপর এই যে আমরা এখন তোমাদের সঙ্গে আলোচনা করতেছি, মিটিং করতেছি, যেটা বলে জুম মিটিং, এটা কিন্তু একটা তথ্য প্রযুক্তির ব্যবহার। ই ক্লাসরুমের মাধ্যমে শিক্ষক এক জায়গা থেকে অন্য অনেক শিক্ষার্থীকে পড়াতে পারেন। এই যে আমি এখন তোমাদেরকে যে ক্লাস নিচ্ছি, এটাকে বলা হয় ই ক্লাস। ডিজিটাল অফিস এবং ই ডকুমেন্ট, ফাইল আদান প্রদান এখন ইলেকট্রনিক ভাবে মুহূর্তেই সম্ভব। অর্থাৎ এই যে আহ, একটা, ধরো আমি একটু পরে তোমাদেরকে যে শীটটা দিব, কোথায় দিব শীটটা, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিব। এই যে এত বড় একটা শীট আমি তো মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ঘরে বসে একটা শীট তুমি পেয়ে যাচ্ছ, 60-70 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা। এটা কিসের মাধ্যমে হচ্ছে, ই ডকুমেন্টেশনের মাধ্যমে। কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম অফিসের আর্থিক কাজকে সহজ করে দিয়েছে। অর্থাৎ আমরা আগে মানে হিসাবপত্র কিভাবে রাখতে হইতো, বড় বড় খাতাতে, এক এক খাতার ওজন হইতো 2 কেজি, 4 কেজি, 5 কেজি। আর এখন আমরা কম্পিউটারে বসে হাজার হাজার ধরো প্রতিষ্ঠানের হিসাব এক কম্পিউটারে ইচ্ছা করলে রেখে দিতে পারি। যোগাযোগ এবং বোঝাপড়ার উন্নতি, বোঝাপড়ার নির্দেশনা, আলোচনা, সব তথ্য প্রযুক্তির মাধ্যমে এখন দ্রুত এবং সহজ হয়েছে। অর্থাৎ এই যে মানুষের সঙ্গে মানুষের বোঝাপড়া, মানুষের একজন মানুষ আরেকজনকে দিক নির্দেশনা দেওয়া, আলোচনা করা, কোনো কিছু ইস্যু নিয়ে পর্যালোচনা করা, এগুলো এখন যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এগুলো এই সমস্ত বিষয়গুলো অনেক উন্নত হয়েছে। এখন আমরা যদি এখান থেকে আহ, তোমাদেরকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, অর্থাৎ কি বলে এটাকে, এমসিকিউ জিজ্ঞাসা করি, যে বাংলাদেশ কি রপ্তানি করে পৃথিবীর বড় বড় দেশে, বাংলাদেশ কি রপ্তানি করে, বলতে পারো? আঙ্কেল বড় জি। বড় 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 জাহাজ। ওয়েল্ডিং কাজ করার সময় কোনটি ব্যবহার করতে হয়? বিশেষ চশমা। বিশেষ চশমা। সি। রোবটটা, হ্যাঁ, সি। রোবটটা কোন ধরনের কাজ বেশি ভালোভাবে করতে পারে? আঙ্কেল ডি। বিপজ্জনক ও একঘেয়ে কাজ। বিপজ্জনক এবং একঘেয়ে কাজ, কারণ ওদের কোনো ক্লান্তি নাই, এবং বিপর্যয়, যেহেতু রক্ত মানুষের শরীর না, এদের অ্যাক্সিডেন্টও কম হয়। তারপর বলছে বর্তমানে বড় বড় কলকারখানায় কারা কাজ করছে? রোবট। 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 ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট কমে যাওয়ার সম্ভাব্য কারণ কি? মানুষ গাড়ি চালাবে না, যন্ত্র চালাবে। রাইট, সি সি। সি। প্লেন বা ড্রোন কিভাবে প্লেন বা ড্রোন কিভাবে পরিচালিত হয়? ক। স্বয়ংক্রিয় কম্পিউটার বি। দ্বারা। এ এ প্লেন এ বা বি। কি? ডি। এ। বি। প্লেন বা ড্রোন, সেটা হচ্ছে এ। আঙ্কেল এ সি হবে না। এ কিভাবে হয়? বি। আঙ্কেল বুদ্ধি নেই মাথায়।
এটা হবে স- কই লিখবো? এই যে সেটা হচ্ছে স্বয়ংক্রিয় কম্পিউটার দ্বারা। ঠিক আছে, অর্থাৎ ওই যে আমি একটু আগে বললাম যে মানুষ ঘরে বসে রিমোট কন্ট্রোলের দ্বারা সেই প্লেন, ড্রোন, বড় বড় শিপ, গাড়ি এগুলোকে অপারেট করবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা ওই তোমাদের মাউস গুলো মুভ করো না, হ্যাঁ? যে যেভাবে শুনো তারপরে আমার প্রশ্নের উত্তর দিও বা আমাদের সঙ্গে আলোচনা করো বা আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো। বাকি এক একজন বিভিন্ন ধরনের স্পট পড়ে যাচ্ছে আমার স্ক্রিনে, হ্যাঁ? এই ক্লাসরুমের সুবিধা কি? শিক্ষক নিজে নিজে পড়েন, শিক্ষক অনেক জায়গায় একসাথে ক্লাস নিতে পারেন, শিক্ষক শুধু নিঃস্বরে ক্লাস নেয়, ইন্টারনেট ছাড়াই ছাড়াই কাজ করে। কোনটা? বি। 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 অফিসে আগে ফাইল পাঠানো হতো ইমেইলে, বার্তাবাহক দিয়ে রুম থেকে রুমে, হাতে হাতে, মেসেঞ্জারে। কোনটা? রুম থেকে হাতে হাতে। রুম থেকে হাতে হাতে। রুম থেকে রুম হাতে। থেকে হাতে হাতে হাতে। বিবি। তথ্য প্রযুক্তির কারণে অ্যাকাউন্টিং এর কাজ কঠিন হয়ে গেছে, আগের মতো হচ্ছে, সহজ হয়েছে, বন্ধ হয়ে গেছে? বি। সহজ হয়েছে। সহজ হয়েছে। সহজ হয়েছে। সি। রাইট, রাইট। রোবটের কোন কোন বৈশিষ্ট্য একঘেয়ে কাজের জন্য উপযুক্ত করে তোলে? তারা ক্লান্ত তারা হয় না, ক্লান্ত হয় না, অভিযোগ করে না। মানে ক্লান্ত হয় না, অভিযোগও করে না। অভিযোগ করে না। রাইট। মুভির তারপরে তা আছে না, তোমরা তো সবকিছু পারো মাশাআল্লাহ, তারপর তোমরা বলো এটা কঠিন, এটা কঠিন। তোমাদের দ্বারা তো কোনো কিছু কঠিন হওয়ার কথা না। বাংলাদেশে কোন পণ্যটি তৈরি করে বিদেশ রপ্তানি করে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি, আমরা কিছু সংক্ষিপ্ত কোশ্চেন দিয়েছি, দেখো। বা কোন পণ্য তৈরি করে বিদেশে রপ্তানি করে, এটা আমরা জানি। বড় বড় জাহাজ। ওয়েল্ডিং কাজটি কেন বিপজ্জনক, সেটাও আমরা পড়ছি। রোবট কোন ধরনের কাজ ভালোভাবে করতে পারে, একঘেয়ে এবং বিপজ্জনক কাজ। রোবট এবং মানুষের মধ্যে যদি তুমি এক কথায় বলো যে রোবট এবং মানুষের মধ্যে পার্থক্য কি, দুইটা যেটা একটু আগে বললাম যে রোবট ক্লান্ত হয় না, অভিযোগ করে না। মানুষ কি করে? ক্লান্ত হয় এবং একঘেয়ে কাজ অপছন্দ করে কিংবা অভিযোগ করতে পারে। ঠিক আছে। তারপরের পাঠ হচ্ছে আমাদের সমাজ জীবনে তথ্য প্রযুক্তির যোগাযোগ। এইটার মধ্যে আমাদের হাইলাইট বা কি নোট গুলো কি আছে? এটার মধ্যে আমাদের কি নোটস এবং হাইলাইট গুলোর মধ্যে আছে সমাজে বসবাস এবং পারস্পরিক সম্পর্ক। যেহেতু সামাজিক যোগাযোগে আইসিটির ভূমিকা, সমাজ গঠিত হয় পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় এবং পেশাগত মানুষ। তোমরা কেউ কথা বলো না, আগে আমার কথা শোনো তারপরে। তারপরে আমরা প্রথম লাইনে কি, এই কেউ কথা বলো না বাবারা। আমরা কি বলছি? সমাজ গঠিত হয় কিভাবে? পরিবারের সদস্য, বন্ধু, আত্মীয় এবং পেশাগত মানুষদের নিয়ে। দ্বিতীয় কথাটা বলছে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন কি আসতে পারে? আহ, সমাজের অগ্রগতিতে কি গুরুত্বপূর্ণ? পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ। অথবা আসতে পারে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ কিসের জন্য গুরুত্বপূর্ণ? সমাজের অগ্রগতির জন্য। যোগাযোগের ধাপ, অর্থাৎ যোগাযোগের ধাপগুলো কিভাবে আসছে স্টেপ বাই স্টেপ। প্রাচীনকালে মুখে মুখে সংবাদ, ডুল বাজিয়ে খবর দেওয়া। তোমরা যদি আজকে থেকে 20, 30, 50 বছর আগের কোনো ছবি দেখো, নাটক দেখো, মুভি দেখো, তখন দেখবা কি ওখানে কোনো রাজা যদি মানুষের কাছে, সাধারণ প্রজার কাছে, গ্রামবাসীর কাছে কোনো খবর দিত, তখন একদল লোক ঢোল বাজিয়ে সারা মহল্লায় ঘুরে ঘুরে খবর দিত যে রাজা এই 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 বার্তা পাঠাইছে, রাজা এই মেসেজ পাঠাইছে। ঠিক আছে, এরকম। পরে আস্তে আস্তে কি আসলো? চিঠি আসলো, ডাক বিভাগ আসলো, টেলিগ্রাফ আসলো, টেলিফোন আসলো। আর বর্তমানে এই স্তর পেরিয়ে এখন কি হয়েছে? আইসিটি, মানে এই সমস্ত ব্যবহারগুলোকে আরো সহজ করে দিছে। তারপরে এই যে আইসিটি আমরা বললাম একটু আগে যে সহজ করে দিছে, কি কি ক্ষেত্রে সহজ করছে? দেখো, আইসিটি বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আইসিটি ভূমিকা, বিশেষ কোনো দিবসে মানুষকে কিভাবে শুভেচ্ছা জানায়,
এই ক্ষেত্রে কি আইসিটির কি ভূমিকা, স্মৃতি সংরক্ষণ এবং বিনিময়, সেই ক্ষেত্রে আমাদের আইসিটি কিভাবে কাজ করে আমরা এখানে একটু দেখি। কোনো অনুষ্ঠানের আমন্ত্রণে কি হয়েছে, আগে কেবল আমন্ত্রণ পত্র বা টেলিফোনে দাওয়াত দেওয়া হতো। আগে কি হইতো, কোনো একটা আমন্ত্রণ যদি হইতো সেখানে মানুষকে আমন্ত্রণ পত্র পাঠাইতো, চিঠি পাঠাইতো, টেলিফোনে দাওয়াত দিত। আর এখন কি করি আমরা, একটা মোবাইলে একটা এসএমএস পাঠাই দিই, একটা ইমেল পাঠাই দিই। তারপরে এতে আমাদের সুবিধাটা কি হয়েছে, এই দাওয়াতটা সেটা শর্ট টাইমে আমরা মানে কারো কাছে পৌঁছে দিতে পারতাছি। 1 সেকেন্ডের ভিতরে কয়েকশো মানুষের আমরা কয়েক হাজার মানুষকে এসএমএস দিয়ে দিতে পারতাছি বাল্ক এসএমএস এর মাধ্যমে। তারপর হচ্ছে বিশেষ শুভেচ্ছা বিনিময়, বিশেষ দিবসে ধরো আগে কি করতাম আমরা, দেখা গেছে অনেকে হাতে লিখে ছবি এঁকে ঈদ কার্ড, ঈদ মোবারক, এগুলো লিখে লিখে ঈদ কার্ড দিয়ে মানুষকে আমরা দাওয়াত পাঠাইতাম। এটা একটা ঐতিহ্যবাহী ডাক যুগে দেখা গেছে এগুলো পাঠাইতাম। আর এখন কি হয়, এগুলো সব এখন ছোট হয়ে আরো সুন্দর, আরো আকর্ষণীয়, আরো মনোমুগ্ধকর হয়ে গেছে। এবার ইলেকট্রনিক মানে আইসিটির সাহায্যে এটাকে যে কার্ডটা আগে হার্ড কপি ছিল, এটা এখন সফট কপি হয়ে গেছে, এটা ই কার্ড হয়ে গেছে। একটু আগে যেটা বললাম এসএমএস। তারপরে অনেক সময় কি করি আমরা, দেখবা এফএম রেডিওতে একজন আরেকজনকে উইশ করে একটা গান শোনায়। মানে এফএম রেডিওতে ফোন দিয়ে বলে যে আমার ফ্রেন্ডের আজকে বার্থডে, আমার ফ্রেন্ডকে আমি এই গানটা উইশ করতেছি, আপনারা এই গানটা প্লে করেন। তখন ওই যে আরজে থাকে, যে উপস্থাপক থাকে বা উপস্থাপিকা থাকে, ও কিন্তু তখন ওই গানটা প্লে করে। এটা কিন্তু আজকের একটা আধুনিকতার একটা ছোঁয়া, একটা ব্যতিক্রম ধর্মী একটা শুভেচ্ছা বিনিময়। শ্রবণ প্রতিবন্ধী এসএমএস ব্যবহার করে ভাব প্রকাশ করতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী কথা বলার সফটওয়্যার দিয়ে আইসিটি ব্যবহার করতে পারে। অর্থাৎ এই আইসিটি এখন এত সহজ হয়েছে, এত মানুষের ব্যবহারের জন্য এত মানে স্মুথ হয়েছে, যার দরুন দৃষ্টি প্রতিবন্ধীরাও এখন তারা আলাদা সফটওয়্যার ইউজ করে বিভিন্ন কাজ করতে পারে। তারপরে যে পয়েন্টটা, সেটা হলো স্মৃতি সংরক্ষণ এবং বিনিময়। মোবাইল ফোনে ছবি এবং ভিডিও ধারণ করা সহজ হয়েছে, এবং মোবাইল ফোনে এখন ভিডিও, ছবি, শত শত ছবি এখন এটা সেভ করে সারা জীবনের জন্য রাখা যায়। প্রয়োজনে এটা ইন্টারনেটে, জিমেইলে, গুগল ড্রাইভ, তারপর ড্রপ বক্স, এরকম আরো অনেকগুলো মানে কি বলে এটা, ক্লাউড স্টোরেজ পয়েন্ট আছে, যেগুলোতে আমরা এগুলো সেভ করে রাখতে পারি, জমা করে রাখতে পারি ফিউচারের জন্য। এইরকম কিছু যেগুলোতে আমরা ধরো আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ, আহ, বি- তথ্য আদান প্রদান, গান শোনা, মিউজিক শোনা বা এন্টারটেনমেন্টের জন্য আমরা কিছু সাইট আছে, সেটা হচ্ছে গুগল ফটো, যেটা ফটোর জন্য অনেক বিখ্যাত, ফ্লিকার, ইউটিউব, এরকম আরো অনেকগুলো সাইট আছে। আমরা জানি এগুলো, তোমরা জানো আমার চাইতে আরো ভালো। এই যে আমরা তিনটা এখন যে আলোচনাটা আমরা করলাম, সেটা থেকে আমরা কিছু অবজেক্টিভ আমরা একটু দেখি। সেটা হচ্ছে, কি ছিল প্রশ্নটা, এটার প্রথম প্রশ্নটা, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি কিভাবে সাহায্য করে। যে কোনো একজন, সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি কিভাবে আমাদের সহযোগিতা করে থাকে। গ গ, সেটা হচ্ছে পারস্পরিক সম্পর্ককে সহজ করেছে আইসিটি। তারপরে বর্তমানে আমন্ত্রণ জানানো হয় কোন মাধ্যমে, শুধুমাত্র খ কাগজ, ইমেল এবং খ এসএমএস এর। খ খ আচ্ছা, তারপরে হচ্ছে এই ইরফান বা আরেকজন যে উত্তরটা দিল খ, সেটা কি সঠিক? মুবিন বলো তো। ইয়েস। জি নাহিয়ান? আচ্ছা, ওকে, এই আনসারটা সঠিক। তারপরে হচ্ছে তোমার 3 নাম্বার, ই কার্ড পাঠানোর সুবিধাটা কি? দ্রুত বিনামূল্যে পাঠানো যায়। এই যে ই কার্ডের সবচেয়ে বড় সুবিধা হইলে, ওই যে বললাম, সেকেন্ডের মাধ্যমে কয়েক হাজার লোকে বাল্ক পাঠাতে পারো। তারপরে হ্যাঁ, তারপরে এটা সহজে পাঠানো যায়, বিনামূল্যে পাঠানো যায়। আমার ফোনটা নিয়ে আসো তো। তারপরের যে অবজেক্টিভটা আছে বা এমসিকিউটা আছে, শ্রবণ প্রতিবন্ধীর কিভাবে আইসিটি ব্যবহারের মাধ্যমে ভাব প্রকাশ করে। গ
খুদে বার্তা, সেটা হচ্ছে খুদে বার্তা পাঠিয়ে। তারপর হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে আইসিটি ব্যবহার করতে পারে। গ কথা বলা সফটওয়্যার ব্যবহার করে। ওরা ওদের জন্য আলাদা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যার দিয়ে তারা তারা পরস্পর যোগাযোগ করতে পারে। তারপরের এমসিকিউটা হচ্ছে ছবি ও ভিডিও অনলাইনে শেয়ার করার জন্য কোন দুটি সাইট জনপ্রিয়। ছবি, ইনস্টার ছবি আর ভিডিও, হ্যাঁ, ভিডিও অনলাইনে শেয়ার করার জন্য কোন দুটি সাইট। ছবি ও ভিডিও, ইউটিউব। ইউটিউব নাই। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখি, তাহলে তোমাদের জন্য সহজ হতে পারে। ভিডিও শেয়ার করার জন্য কোন ওয়েবসাইটটা সবচেয়ে জনপ্রিয়। ফেসবুক, ইউটিউব। ইউটিউব। ফেসবুক। বি। ভিডিওর জন্য ইউটিউব। ইউটিউব, হ্যাঁ। তাহলে আমরা যেটা, আর এটার জন্য হচ্ছে গুগল এবং ফ্লিকার। হ্যাঁ, গুগল। হ্যাঁ, এই যে গুগল এবং ফ্লিকার আর হচ্ছে ইউটিউব। ওকে। তারপরে এই অধ্যায় থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, যেমন ই কার্ডের সুবিধা কি, আমন্ত্রণ জানাতে বর্তমানে কিভাবে ব্যবহৃত হয়, এই টাইপের কিছু। যেমন শ্রবণ প্রতিবন্ধীরা কিভাবে আইসিটি ব্যবহার করে, দৃষ্টি প্রতিবন্ধীরা কিভাবে আইসিটি ব্যবহার করে, স্মৃতি সংরক্ষণ এবং শেয়ার করার জন্য কোন সাইটগুলো জনপ্রিয়। আমরা জানি গুগল ফটোস, তারপর ফ্লিকার, এই সাইটগুলো আমরা একটু আগে পড়ছি। ভিডিও শেয়ার করার জন্য কোন সাইটটি সবচেয়ে জনপ্রিয়, ভিডিও, হ্যাঁ, সরি ইউটিউব। এই হলো বিষয়। তো আমরা এগুলো খুব মানে আমার কাছে কিন্তু তোমাদের এই আইসিটি সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, খুব মজার। সারাদিন তুমি আমি যে জিনিসটা নিয়ে থাকি, তুমি সারাদিন যে জিনিসগুলো নিয়ে থাকো, এইগুলি কিন্তু হচ্ছে এটা। সারাদিন তুমি ফোনেই থাকো, সারাদিন তুমি টিভি দেখো, সারাদিন তুমি কম্পিউটারের সঙ্গে থাকো। সো এগুলি নিয়ে নিয়ে কিন্তু এই হচ্ছে আইসিটি। তারপর কি বলছে পরের যে ইয়াটা, এই এখন লাস্ট এবং সপ্তম অধ্যায়টা হচ্ছে সমাজ জীবন ও তথ্য প্রযুক্তি। ওটা ছিল সামাজিক যোগাযোগে, এটা হচ্ছে সমাজ জীবনে। আচ্ছা, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটির কি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকরী করেছে। তারপরে হচ্ছে সামাজিক যোগাযোগের সাইট, আমরা জানি, একটু আগে কথা বলছি, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, এক্স আছে, এগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট। ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সাইট, যেখানে ব্যবহারকারী নিজেদের প্রোফাইল তৈরি করে বন্ধুদের সাথে সংযুক্ত হয়। তাহলে যদি ফেসবুকের সংজ্ঞা আসে, আমরা কিন্তু এটা ইজিলি এক লাইনে বলতে পারতাছি যে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সাইট, যেখানে ব্যবহারকারী নিজেদের প্রোফাইল তৈরি করে বন্ধুদের সাথে সংযুক্ত হয়। প্রোফাইল এবং বন্ধু, ফেসবুকে ব্যক্তিগত তথ্য এবং পছন্দ প্রকাশ করা হয় এবং বন্ধুরা একে অপরকে খুঁজে পেয়ে বন্ধু হয়। অর্থাৎ এই যে আমরা দেখবা প্রত্যেক ফেসবুকে যারা ইউজ করে, প্রত্যেকের একটা প্রোফাইল আছে। মানে প্রোফাইল মানে কি, তার বায়োডাটা, অর্থাৎ সে কি পছন্দ করে, আর তার তার ব্যক্তিগত ইনফরমেশন কিছু থাকে, তার পছন্দ অপছন্দ কিছু থাকে, এটাকে বলা হয় প্রোফাইল। সামাজিক নেটওয়ার্ক, প্রোফাইলের মাধ্যমে ব্যবহারকারী একটি নেটওয়ার্ক তৈরি করে, যা বড় হতে থাকে, আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। অর্থাৎ তোমার প্রোফাইলে একজন দেখে তুমি তোমার এলাকা কোথায়, তুমি কোন ভার্সিটিতে পড়ো, কিংবা তুমি কি করো, তোমার কি পছন্দ, ঠিক আছে, এরকম করে আস্তে আস্তে কি হয়, তোমাদের ফ্রেন্ড সার্কেল বাড়তে থাকে, নেটওয়ার্কটা বড় হতে থাকে। তারপর হচ্ছে স্ট্যাটাস এবং পোস্ট, ব্যবহারকারীর স্ট্যাটাস বা পোস্ট দিয়ে তাদের মনের ভাব, ছবি বা ভিডিও শেয়ার করতে পারে। তার তার মানে কি, তার মানে হচ্ছে দেখবা সবাই, অনেকে দেখা গেছে সারাদিন পোস্ট দিতেই থাকে, স্ট্যাটাস দিতেই থাকে। সকালে ঘুম থেকে বলে গুড মর্নিং, একটু একটু পরে বলে আমি আমি মাত্র খাইলাম, একটু পরে বলে আমি অফিস মানে রাস্তায় বের হইলাম, একটু পরে বলে রাস্তায় জ্যাম পড়ছে। ঠিক আছে, মানে ওর কোনো জামিল, জামিল। ওর 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 ঠিক আছে। তো এইরকম মানে কিছু আছে যে সারাক্ষণ স্ট্যাটাস দিতে থাকে। তো বিজ্ঞাপন এবং সামাজিক আন্দোলন, ফেসবুক এবং অন্যান্য সাইটে পণ্যের বিজ্ঞাপন, চাকরির খবর এবং সামাজিক আন্দোলন সংগঠিত হচ্ছে। এইটা হলো সবচেয়ে বড় জিনিস, যে আজকালকে ফেসবুক এবং এই ধরনের আরো কিছু সামাজিক যোগাযোগ সাইট আছে, যে সাইটগুলোতে আমরা বিনোদনের পাশাপাশি চাকরি, আমাদের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন এবং এই যে সামাজিক প্রয়োজনে একত্রিত হওয়া, সুসংগঠিত হওয়া, এবং আমাদের এই যে গণ অভ্যুত্থান,
এরা সবচেয়ে বড় ইয়া হচ্ছে ফেসবুক, যার দরুন সরকার কিন্তু এই গত অগাস্ট মাসে জুলাই মাসের 20 তারিখের দিকে পুরো ইন্টারনেটই, বাংলাদেশ ইন্টারনেট শাটডাউন করে দিছিল, যে বাংলাদেশে কোনো ইন্টারনেটই ছিল না অনেকদিন। ওরা করে নাই, অটোমেটিক হয়েছে। আচ্ছা, কিন্তু এই যে গণ অভ্যুত্থান, এটা কি শুধু বাংলাদেশে হয়েছে? এটা কিন্তু বাংলাদেশে নয়, সোশ্যাল মিডিয়া ইউজ করে এই গণ অভ্যুত্থান তিউনিসিয়া হয়েছে, মিশরে হয়েছে, লিবিয়ায় হয়েছে, আহ, শেষ মুহূর্তে সর্বশেষ বাংলাদেশে হয়েছে। এখন এখান থেকে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগের কিছু ব্যবহার, যেমন বিজ্ঞাপন, চাকরি, সামাজিক আন্দোলন, এবং সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে কোন কোন দেশে গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়া মাধ্যমে গণ অভ্যুত্থান সংঘটিত হয়। এই দেশগুলোর নাম জানতে হবে: তিউনিসিয়া, মিশর, লিবিয়া এবং বাংলাদেশ। এখান থেকে কিছু অবজেক্টিভ আমাদের আসতে পারে, গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে কি করা যায়। পণ্যের বিজ্ঞাপন দেওয়া যায়, ভিডিও শেয়ার করা যায়, বন্ধুদের সাথে যোগাযোগ করা যায়, সবকিছুই করা যায়। এটা সবকিছু। সবকিছু। সবকিছু করা যায়। জি অবশ্যই। আঙ্কেল। ওকে। ফেসবুকে প্রোফাইল কিসের জন্য ব্যবহার করা হয়? বন্ধু খোঁজার জন্য, ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য, ছবি শেয়ার করার জন্য। ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য। ব্যক্তিগত তথ্য শেয়ার করার জন্য। ওকে। সোশ্যাল মিডিয়া কিভাবে সামাজিক আন্দোলনে ভূমিকা রাখে? ডি আন্দোলন ডি 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 আন্দোলন সংঘ ডি 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 সবকিছু। 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 ডি 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 ওকে। ফেসবুককে বন্ধু হওয়ার জন্য কোনটি প্রয়োজন? ডি কোনটা? ফেসবুক বন্ধু হওয়ার জন্য কি বন্ধু হওয়ার অনুগ্রহ করা হবে? বি 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 সবকিছু না। হ্যাঁ, সবকিছুই দরকার, কারণ তোমার প্রোফাইল খুঁজতে হবে, বন্ধু হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাতে হবে, যাকে পাঠাবে তার অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক না? সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে কি শেয়ার করা যায়? আঙ্কেল ডি সবগুলাই। সব 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 স্ট্যাটাস কিভাবে প্রকাশ করা হয়? ফেসবুকের সব প্রোফাইলে। সব হ্যাঁ, ডি ডি সবকিছুই। ডি ডি না না, সরি, ডি সবকিছু। ওকে। ডি ডি তারপরে হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়? সবকিছু। ডি ডি খুদে বার্তা পাঠানো। এটা একটু কনফিউজ, দাঁড়াতো। সবকিছু কি সবকিছু? সবকিছু হবে 100% শিওর। হ্যাঁ, সবকিছুই। ডি আঙ্কেল। তারপর একটা সোশ্যাল মিডিয়া, ওই যে বললাম গুরুত্বপূর্ণ কোশ্চেন, তিউনিসিয়া, মিশর, লিবিয়া, ডি হ্যাঁ, ডি সব সব ডি আঙ্কেল। এটাও কিন্তু সব। ডি এটাও ডি কিন্তু সবগুলো, সবকিছু সব হচ্ছে। আমরা জানি তিউনিসিয়া, মিশর, লিবিয়া। আমরা জানি বাংলাদেশে সড়ক আন্দোলন হয়েছিল। আমরা জানি কয়েকদিন আগে যে গণ অভ্যুত্থানের আগে আন্দোলনটা কি শুরু হয়েছিল? কোটা সংস্কার, ঠিক না? এই এখানে আমার তো স্ক্রিন একবার কালো বানিয়ে রাখছে যে কোনো একজন। এখন এই যে কামটা করছো, ওকে। তারপরে তারপর প্রশ্নটা হচ্ছে ফেসবুকে বন্ধুদের নেটওয়ার্ক কি নামে পরিচিত? ব্যক্তিগত নেটওয়ার্ক, সামাজিক নেটওয়ার্ক, যোগাযোগ নেটওয়ার্ক, অনলাইন নেটওয়ার্ক। আঙ্কেল অনলাইন নেটওয়ার্ক। অনলাইন নেটওয়ার্ক। বলো এটা কি হবে? অনলাইন অনলাইন। নেটওয়ার্ক। অনলাইন নাকি সামাজিক? সামাজিক। সামাজিক। আচ্ছা আচ্ছা। সামাজিক। নো। সবকিছু সবকিছু। 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 ফেসবুকের স্ট্যাটাস বা পোস্ট কিভাবে প্রকাশ করা হয়? ভিডিও, মনে বা, হ্যাঁ, যে এটা সবকিছু ঠিক আছে। সবকিছু। ওকে, ঠিক আছে, সবকিছু হয়। ছবি শেয়ার করে। সবকিছু। ও আচ্ছা, ভিডিও। ফেসবুক কি ধরনের সাইট? এটা আমরা সংক্ষিপ্ত একটা কোশ্চেন আমরা একটু আগে পড়ছি। ফেসবুক একটা সামাজিক যোগাযোগ সাইট। তারপর মানে ফেসবুকের প্রোফাইল কি? প্রোফাইলটা আমরা একটু আগে পড়ছি যে ফেসবুকের একটি ওয়েব পেজ, যেখানে আমরা কি করি, ব্যক্তিগত তথ্য, ভালো লাগা, শখ, নিজের ভালো মন্দ এগুলো শেয়ার করি। হ্যাঁ, ফেসবুকে বন্ধু হওয়ার জন্য কি করতে হয়?
বন্ধু খুঁজতে হয়, অনুরোধ জানাইতে হয়, এবং আরেকজন তোমার অনুরোধ গ্রহণ করতে হয়। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ধরনের তথ্য শেয়ার করা হয় সেটা আছে ছবি, ভিডিও, বার্তা। এগুলো হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা শেয়ার করি। ফেসবুকে স্ট্যাটাস বা পোস্ট কিভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস বা পোস্ট ব্যবহারকারী তার প্রোফাইলে মনের ভাব বা কোনো খবর প্রকাশ দিয়ে স্ট্যাটাস পরিবর্তন করা হয় বা জানানো হয়। ঠিক আছে, তাহলে আমরা 4টা অধ্যায় কিন্তু আমরা খুব অল্প সময়ের ভিতরে এবং খুব আনন্দ নিয়ে, এবং আমি দেখলাম যে সবাই একেবারে 100% অ্যাটেনশন দিয়ে তোমরা এই এই পড়াটা কমপ্লিট করেছো। এবং আমার মনে হয় না এটা আর খুব বেশি একটা সময় দেখতে হবে। পরীক্ষার আগে হয়তো একটু তোমরা একটু দেখলে আশা করি চলবে। যাদের এখানে এত অ্যাটেনশন, যাদের এখানে এত মনোযোগ, যাদের এখানে এত আগ্রহ, তাদের জন্য বাংলা কঠিন হইতে পারে না, তাদের জন্য সমাজ কঠিন হইতে পারে না, তাদের জন্য কিন্তু অঙ্ক কঠিন হইতে পারে না। ঠিক আছে, সো তোমরা শুধু মনোযোগ, যখন যেটাতে মনোযোগ কম দাও সেটাই তোমাদের কাছে কঠিন মনে হয়, আর যেটাতে মনোযোগটা একটু বেশি দাও সেটাতেই এটা আহ, যেটা বেশি দাও সেটা সহজ মনে হয়। আমি এটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে একটু বোঝাই। ধরো একটা মুভি, খুব নাম করা মুভি, সেই মুভিটা যদি তুমি না জানো যে সেটা নাম করা মুভি, তুমি যদি মানে একা একা দেখো, তাহলে কিন্তু তোমার ওই মুভিটার প্রতি খুব একটা অ্যাটেনশন যদি তোমার না আসে, তাহলে কিন্তু এই মুভিটা তোমার ভালো লাগবে না। মুভি কিন্তু অনেক নাম করা, মানে পুরা বিশ্বে অস্কার পাওয়া মুভি। মানে তোমার আগের থেকে এর প্রতি আগ্রহটা যদি না তৈরি হয়। কিন্তু কোনো কারণে একটা মুভি যদি তোমার তুমি আগে থেকেই জানো যে অনেক ভালো একটা মুভি, সেই রকম একটা মুভি, তুমি যখন এটা দেখতে বসবা তখন তোমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা সিন মনে হবে হাইরি সুপার সুপার। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি আগে থেকে এটার প্রতি একটা অ্যাটেনশন দিয়ে রাখছো। ঠিক আছে, সো এরকম ভাবে পড়াশোনা সেম। তুমি আগে থেকে যদি মেন্টালি এটার প্রতি একটু একটু অ্যাটেনশন দাও, তাহলে দেখবা সেটা তোমার কাছে আনন্দদায়ক হবে, মজাদার হবে। এবং সেই মজা নিয়ে যখন তুমি কোনো কিছু পড়াশোনা করবা, সেই পড়াটা দেখবা অনেকদিন তোমার মনে থাকে, ব্রেনের ভিতরে একদম মানে ফিক্সড হয়ে যায়। আর বিরক্ত নিয়ে যখন তুমি কোনো অঙ্ক করবা, বিরক্ত নিয়ে যখন কোনো কোনো পড়াশোনা করবা, তখন তুমি দেখবা যে সেই পড়া যখন পড়বা ঠিক তখনই হয়তো মনে হবে তোমার যেটা মুখস্থ হয়ে গেছে, কিংবা তোমার পড়াটা আয়ত্তে চলে আসছে, কিন্তু সকালে ঘুম থেকে দেখবা যে নাই। কারণ তুমি যখন পড়ছো সেটা তুমি আনন্দ নিয়ে পড়ো নাই। তো আমরা এখন দেখি, এখানে তোমাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন আছে, একেবারে ছোট্ট কোশ্চেন। দেখো একজন তোমাদের মতো একজন, আমি কোশ্চেন করছি আর এটা সে আমার গাড়ি উঠে বসছে, যে আঙ্কেল কিভাবে কোশ্চেন করে আমি দেখবো। ঠিক আছে, এখানে 2টা শব্দ আছে, সেটা হইলো সম্পদ, সর্বোত্তম সম্পদ হলো ড্যাশ, মানে প্রশ্নবোধক চিহ্ন। আর একটা বলা আছে সর্বোত্তম অভ্যাস হলো ড্যাশ। এই শূন্যস্থানে কি হবে বলো? একটাতে জ্ঞান হবে, এটা আমি গুগলে দেখছিলাম, বাকিটা জানি না। সর্বোত্তম সম্পদ হলো কোনটা, মানে কোনটা জ্ঞান হবে, সর্বোত্তম অভ্যাস নাকি সর্বোত্তম সম্পদ? কনফিউজড। মবিন, তামজিদ, নাহিয়ান? প্রথমটা হবে জ্ঞান, সর্বোত্তম সম্পদ। তোমরা কি আছো? অন্যরা কেউ আছো? জি আঙ্কেল। বলো, ভুল হোক কোনো সমস্যা নাই, আমার তো এখানে তো তোমাদেরকে মানে ভুল হলে কোনো বকাঝকা নাই, কোনো সমস্যা নাই। আঙ্কেল প্রথমটা হবে শিক্ষা, হ্যাঁ, আর দ্বিতীয়টা সত্যবাদিতা। সত্যবাদিতা। ওকে, আর কেউ? মুবিন, তামজিদ, নাহিয়ান? তারপর আমি তো আর আর কারণ নাম দেখতে পাচ্ছি না, তো যাদের নাম আমি বলতে পারতাছি না তারা আবার মাইন্ড করো না যে আঙ্কেল শুধু এদের নাম বলে। আচ্ছা, তাহলে তুমি লাস্টে যে বলছো কাব্য, এই যে একজন বলছো না যে শিক্ষা, আর একজন হইলো সত্যবাদিতা। এখন কিন্তু পড়া কিন্তু শেষ, এখন কিন্তু আমরা আলোচনা করতেছি, তোমরা সবাই কথা বলতে পারো, কোনো সমস্যা নাই।
আচ্ছা, আমার কথা শোনো, সেটা হইলো আমি আবার এটা একটু সরাই। আমি আসলে যে যে বলছো শব্দ দুইটা যদিও এই ক্ষেত্রে রাইট হয় না, কিন্তু শব্দ দুইটা অনেক সুন্দর বলছো, এই জন্য তারা করছিলাম। সেটা হইলো যে ওই যে বলছিল শিক্ষা আর হইলো সত্যবাদিতা, শব্দ দুইটা আমার ভালো লাগছে। প্রথমটা হচ্ছে জ্ঞান, দ্বিতীয়টা হচ্ছে বিনয়, আচ্ছা, সেটা হইলো এই যে লাইনটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে জ্ঞান আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা বিনয়। বিনয়। বিনয়টা কি? জানি না। আচ্ছা, অন্য কেউ? স্যার বিনয় অর্থ কি? তাকবীর বলো। স্যার বিনয় অর্থ কি? আচ্ছা, তুমি আমার জিজ্ঞাসা করতেছো, আমি তো ভাবছি আমি তো তোমার জিজ্ঞাসা করতেছি। যাই হোক, শোনো, আমি বলি, এই এই জিনিসটা তোমাদের সামনে নিয়ে আসার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে সত্যিকার অর্থেই মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি? জ্ঞান। জ্ঞান মানে কি? নলেজ। ধরো তোমার 1000 কোটি টাকার মালিক, কিন্তু তোমার কোনো নলেজ নাই, তাহলে তুমি কি আচ্ছা, করবে? বিনয় মানে ভদ্রতা না? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তোমার 1000 কোটি টাকা সম্পদ আছে, কিন্তু তোমার জ্ঞান নাই, তাহলে তোমার কি হবে? তুমি কি করবা? তুমি এই এই যে 1000 কোটি টাকা সম্পদ তুমি কিভাবে সেভ করতে হবে, কিভাবে কোথায় রাখবা, কোন ব্যাংকে রাখবা, কিভাবে রাখবা, এটা তুমি যেহেতু তুমি জানো না, তাহলে দেখবা অল্প কয়েকদিনের ভিতরে তোমার সমস্ত সম্পদ কি হবে? নষ্ট হয়ে যাবে। কেউ খেয়ে ফেলবে, কেউ চুরি করে নিয়ে যাবে, লুটপাট হয়ে যাবে। তার মানে আর যদি তোমার জ্ঞান থাকে, তুমি যদি অসহায় থাকো, তুমি যদি গরিব থাকো, তুমি যদি ধরো অনেক কিছু তোমার কাছে নাই, তারপর তোমার যদি নলেজ থাকে, তাহলে কিন্তু তোমার যেইগুলো নাই সেই জিনিসগুলো অর্জন করতে, সেই জিনিসগুলো উপার্জন করতে, সেইগুলো তোমার দখলে নিয়ে আসতে কিন্তু তোমার খুব বেশি একটা সময় লাগবে না। তারপরে হচ্ছে বিনয়। বিনয়টা কি? এখন তোমার জ্ঞান আছে, তোমার সবকিছু আছে, কিন্তু তোমার ভিতরে বিনয় নাই। বিনয়টা হচ্ছে ওই যে ইরফান না কে যেন বললো যে ভদ্রতা। শুধু যে ভদ্রতা বিষয়টা তা না, এটা হচ্ছে অন্যের প্রতি সম্মান দেখানো, অন্যের প্রতি তোমার কৃতজ্ঞতা বোধ। ধরো এখন যদি আমি বলি যে কৃতজ্ঞতা বোধটা কি? কৃতজ্ঞতা বোধ হইলো, এখন ধরো আমরা একজনের কাছ থেকে আমি কোনোদিন রাস্তায় আমি একটা সমস্যায় পড়ছি, কিংবা আমি হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছিলাম, আমাকে একজন হাতড়া দিয়ে সে আমাকে সেভ করলো। আমি তারে কোনো সময় দেখলাম, দেখার পরে তো তার প্রতি আমি একটা, যদি তারে দেখে না দেখার ভান করে চলে যাই, তার সঙ্গে কথা না বলে চলে যায়, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অকৃতজ্ঞতা, অবিনয়তা। কিন্তু তাকে দেখে যদি আমি একটু সালাম দিয়ে হাই বলে হাত বাড়িয়ে তাকে যদি একটু সহানুভূতি দেখায়, তার যদি একটু বিনয় প্রকাশ করি, সেটা হচ্ছে আমার তার প্রতি কৃতজ্ঞতা বোধ, মনুষ্যত্ব বোধ। আবার ধরো আমরা জীবনে তো এই তোমাদের মাত্র শিক্ষা ব্যবস্থা শুরু হইলো, এই যে শিক্ষা ব্যবস্থাটা শুরু হইলো, এখন তুমি আমার কাছ থেকে একটা ওয়ার্ড শিখতেছো, তোমার মামার কাছ থেকে একটা কিছু শিখতেছো, তোমার আম্মুর কাছ থেকে একটা কিছু শিখতেছো, তোমার কোনো একটা চাচাতো ফুফাতো ভাই বোনের কাছ থেকে একটা কিছু শিখতেছো। এই যে বিভিন্ন বিভিন্ন জনের কাছ থেকে যে এই যে সবচেয়ে সম্পদ মানে জ্ঞান, সবচেয়ে সর্বোত্তম সম্পদরা যে তুমি আহরণ করতেছো, নিচ্ছ তাদের কাছ থেকে, এই যে তাদের প্রতিও কিন্তু তোমার একটা কৃতজ্ঞতা বোধ, ভদ্রতা বোধ, তাদেরকে দেখলে তাদেরকে একটা সম্মান জানানো, তাদের প্রতি একটা বিনয়ী প্রকাশ করা। তুমি যে তার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, তুমি যে তার কাছ থেকে একটা জ্ঞান নিয়ে তুমি জীবনের যে যে যতটা জ্ঞানের স্তর আছে, সে একটা স্তরকে তুমি কি ফুলফিল করেছো, সেটা তাকে বুঝতে দিতে হবে যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এটাই হচ্ছে বিনয়ী। এখন তুমি ধরো আমার কাছে তুমি আজকে একটা ওয়ার্ড পড়লা, আমার কাছে একদিন 3 দিন 4 দিন 5 দিন একটা শব্দ শিখলা, একটা অধ্যায় শিখলা, 2টা অধ্যায় শিখলা। এখন আমি তোমার সামনে পড়লাম রাস্তায়, তুমি আমাকে পাত্তাই দিলে না, সালাম দিবা দূরের কথা, তুমি আমাকে পাত্তাই দিলে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে অবিনয়িতা, অকৃতজ্ঞতা। সো আমাদের যেমন ভালো রেজাল্ট করতে হবে, ফার্স্ট বই, সেকেন্ড বই, থার্ড বই হইতে হবে, সেরকম আমাদেরকে বিনয়ী হইতে হবে, কৃতজ্ঞতা সম্পন্ন হইতে হবে, মানুষের প্রতি মানে সম্মানশীল হইতে হবে। কেউ যেন আমাদের প্রতি মনঃক্ষুণ্ণ না হয়,
কেউ যেন আমাদের প্রতি বিরক্ত না হয়, কেউ যেন আমাদেরকে দেখে অপছন্দ না করে, এরকম কোনো আচরণ যেন আমরা না করি। তো আজকে আমাদের আলোচনা এখানেই সমাপ্তি। তোমাদের মধ্যে যদি কেউ কিছু বলার থাকে, জানার থাকে বলতে পারো। ইনশাল্লাহ আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, আমার পক্ষ থেকে শেষ আর কি। হ্যাঁ, এখন তোমরা কেউ কিছু বলার থাকলে বলতে পারো। তাকবীর আছো, তারপর আর কে কে আছো? কাব্য আছো? তাহলে না, এখন কোনো কোয়েশ্চেন নেই। জি, ঠিক আছে। তো আজকের আলোচনা ঠিক ছিল তো তোমাদের জন্য? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো ছিল। আমরা আগামী ক্লাসে ফিফথ যে অধ্যায়টা, অর্থাৎ সর্বশেষ অধ্যায়টা, ওই অধ্যায়টার অর্ধেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আর এর মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমাদের গ্রুপে তোমরা শেয়ার করবা, আমরা ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, ভালো থেকো তোমরা সবাই। আর আজকে ওই দিন কিন্তু আমাদের মানে পার্টিসিপেন্ট ছিল 19 জন, আজকে হয়ে গেল তোমার সম্ভবত 13 জন আর 14 জন পর্যন্ত উঠছিল। এখন বাকিরা কেন জয়েন করে নাই একটু সবাইকে জিজ্ঞাসা করবা, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরো যদি যারা থাকে যাদের দরকার, তোমরা ইচ্ছা করলে তাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করতে পারো, ক্লাসের লিংক দিতে পারো, শিট প্রোভাইড করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। ঠিক আছে। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। গুড নাইট। আসসালামু আলাইকুম। গুড নাইট।